বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ইরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করতে নজিরবিহীন নিষেধাজ্ঞা কার্যকর যুক্তরাষ্ট্রের, ব্যর্থ প্রচেষ্টা আখ্যা তেহরানের। 47 বছর পর সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ দিল যুক্তরাষ্ট্র, প্রত্যাহার করা হয়েছে সব ধরনের নিষেধাজ্ঞা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের নতুন মোড়, স্টর্ম শ্যাডোর গোপন প্রযুক্তি পাচ্ছে কিয়েভ। নিজ ভূখণ্ডেই তৈরি হবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, রুশ ভূখণ্ডে গভীর হামলার সক্ষমতা বাড়বে ইউক্রেনের। ইরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করতে নজিরবিহীন নিষেধাজ্ঞা কার্যকরের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের আয়ের উৎস বা নেটওয়ার্ক চিহ্নিত করে আরোপ করেছে কঠোর বিধিনিষেধ। যে কোনো দেশ বা কোম্পানির সাথে বাণিজ্য বন্ধে জোরালো অর্থনৈতিক অভিযানের পরিকল্পনাও করা হচ্ছে। তবে এই নিষেধাজ্ঞাকে যুক্তরাষ্ট্রের আরেকটি ব্যর্থ প্রচেষ্টা আখ্যা দিয়েছে ইরান। বিকল্প পরিকল্পনা প্রস্তুত দাবি করে তেহরানের সাফ জবাব, একঘরে করে দেয়ার দিন শেষ। দশকের পর দশক নিষেধাজ্ঞার কবলে থাকা ইরানের ওপর আরও একবার যুক্তরাষ্ট্রের অবরোধের ঘোষণা। এবার ইরানকে অর্থনৈতিকভাবে পুরোপুরি কোণঠাসা করে দেওয়ার প্রত্যয় মার্কিন প্রশাসনের। সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। জানিয়েছেন, ইরানের টিকে থাকার জন্য প্রয়োজনীয় প্রতিটি অর্থনৈতিক লাইফলাইন বিচ্ছিন্ন করে দেয়া ওয়াশিংটনের লক্ষ্য। এটি মূলত ইরানের বর্তমান সরকারের অর্থনৈতিক লাইফলাইন ধ্বংসকারী পদক্ষেপ। আপনারা নিষেধাজ্ঞার এক নতুন ঢেউ দেখতে পাবেন। মার্কিন ট্রেজারি বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী তেহরানের উপর চাপ বৃদ্ধির লক্ষ্যে দেশটির বিমান চলাচল, ডিজিটাল সম্পদ, স্বর্ণ, জাহাজ চলাচল এবং প্রযুক্তি, এই 5টি খাতকে অবরোধের অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্কিন অর্থমন্ত্রীর হুঁশিয়ারি, কোনো দেশ ইরানের সঙ্গে আর্থিক সম্পর্ক ছিন্ন না করলে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে। আমরা অপারেশন ইকোনমিক আউটকাস্ট শুরু করছি, যার উদ্দেশ্য হলো ইরানি সরকারের সামনে থাকা বাকি সব বিকল্প বন্ধ করে দেয়া। প্রেসিডেন্ট বিশ্ব নেতাদের ফোন করে ইরানের বর্তমান সরকারের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সুনির্দিষ্ট আহ্বান জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে অভিযোগ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। অর্থনৈতিক নিষেধাজ্ঞা মোকাবেলায় সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে তারা। নতুন নিষেধাজ্ঞা আরোপ ওয়াশিংটনের আরেকটি ব্যর্থ পদক্ষেপ হতে যাচ্ছে, এমন মন্তব্য করেছেন ইরানি অর্থমন্ত্রী। তারা সর্বাত্মক চেষ্টা চালিয়েও প্রতিবারই ব্যর্থ হয়েছে। মনে হচ্ছে তারা আরো একটি ব্যর্থতার পথে পা বাড়াতে চাইছে। অনেক আগেই ধারণা করেছিলাম এমন কিছু হতে পারে। আমরা জানি কিভাবে এই গেম খেলতে হবে। 2 বছরের একটি পরিকল্পনা পুরোপুরি প্রস্তুত। এক ঘরে করে দেওয়ার যুগ শেষ। চীন ও রাশিয়ার মতো কয়েকটি দেশ অবশ্য আগেই যুক্তরাষ্ট্রের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। ইরানে প্রয়োজন হলে আবারও সামরিক হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। সোমবার সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসবার্গ। ইরানের বিরুদ্ধে সামরিক হামলার সম্ভাবনা কোনোভাবেই বাদ দিচ্ছি না। হরমুজ প্রণালী কিংবা ইরানের আশেপাশে প্রয়োজন হলে আমরা হামলা চালাবো। ইরান যদি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে বাড়াবাড়ি করে তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। তবে এই মুহূর্তে অর্থনৈতিক চাপই ইরানের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলছে। সামরিক অভিযানে কাঙ্ক্ষিত ফল না পেয়ে এবার ইরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে চাইছে যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধে ব্যর্থতার পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। এর মধ্যে ভুল যুদ্ধ কৌশল এবং ইরানকে দুর্বল ভাবাও ছিল অন্যতম। তবে নিষেধাজ্ঞাও কাজে আসবে না বলে মনে করছেন অনেকেই, কেননা দক্ষিণ কোরিয়ার মতো ঘনিষ্ঠ দেশও যুক্তরাষ্ট্রের করা এই নিষেধাজ্ঞায় যোগ দিচ্ছে না। বিশ্লেষকদের আশঙ্কা, নিষেধাজ্ঞা ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়তে পারে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। সামরিকভাবে কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় এবার অর্থনৈতিক চাপ বাড়ানোর পথ বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র, এমনটাই মত অনেক বিশ্লেষকের। যুক্তরাষ্ট্র এই কৌশলগত ব্যর্থতার পেছনে তুলে ধরা হচ্ছে বেশ কয়েকটি ইস্যুকে। সংঘাতের শুরুতে ট্রাম্প প্রশাসনের লক্ষ্য ছিল আকাশপথে হামলা চালিয়ে ইরানের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দেওয়া এবং দেশটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। টানা বোমা বর্ষণের মাধ্যমে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC-কেও আত্মসমর্পণে বাধ্য করার পরিকল্পনাও ছিল ওয়াশিংটনের। তবে শুধু বিমান হামলা চালিয়ে কোনো দেশের সরকারকে ক্ষমতাচ্যুত করার এই পরিকল্পনা কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে। ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করাও ছিল যুক্তরাষ্ট্রের বড় লক্ষ্য, কিন্তু মোবাইল লঞ্চার ও অস্ত্র সরিয়ে নেওয়ার কৌশলে ইরান অনেকটাই সক্ষমতা ধরে রেখেছে। উল্টো পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ওপর চাপ বাড়িয়েছে তেহরান।
এমনকি কোটি কোটি ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ঠেকাতে পারেনি এসব হামলা। বিশ্বের দেশগুলো ইরানের পরিস্থিতি দেখছে, তাদের চোখে এটি যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধে হেরে যাওয়ার সম্ভাবনা। এমন পরিস্থিতিতে অবরোধই হয়তো খারাপ বিকল্পগুলোর মধ্যে সবচেয়ে ভালো, তবে এতে অন্য দেশগুলোকে পাশে পাওয়া কঠিন হবে। একের পর এক ব্যর্থতা ঢাকতেই ইরানের বিরুদ্ধে এবার এই নতুন কৌশল ওয়াশিংটনের। কিন্তু বিশ্লেষকেরা বলছেন শুধু বর্তমান পরিস্থিতিতেই এই কৌশল খুব বেশি সফল হওয়ার সুযোগ কম। বর্তমান মার্কিন পররাষ্ট্র দপ্তর কার্যত অচল হয়ে পড়েছে। বহুপক্ষীয় নিষেধাজ্ঞা কার্যকর করার মতো প্রয়োজনীয় উদ্যোগ ও শক্তি এখন তাদের নেই। আর নিষেধাজ্ঞা কার্যকর হলেও ইরান আবারও মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোতে হামলা শুরু করবে, আর এর ফলে নিষেধাজ্ঞা তুলতে বাধ্য হবে ওয়াশিংটন। এরই মধ্যে নিষেধাজ্ঞার কৌশলে বড় বাধাও দেখছে ওয়াশিংটন। দীর্ঘদিনের মিত্র দক্ষিণ কোরিয়াও এতে যোগ দিচ্ছে না। তুরস্ক ও সার্বিয়া সহ ইউরোপের কয়েকটি দেশও নিষেধাজ্ঞায় সায় দেয়নি। ফলে ইরানকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্র কতটা সফল হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই সিদ্ধান্তের জেরে আবারও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলার আশঙ্কা করছেন অনেক বিশ্লেষকই। বেনিয়ামিন নেতানিয়াহুর এক ছেলেকে হত্যার ষড়যন্ত্র করেছিল ইরান, নিজেই এমন গুরুতর অভিযোগ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সোমবার ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 14কে টেলিফোনে দেয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন তিনি। তবে ইরান এই পরিকল্পনা ঠিক করেছিল কিংবা তার কোন ছেলেকে টার্গেট করা হয়েছিল সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি নেতানিয়াহু। ইসরায়েলের আসন্ন নির্বাচনের আগে দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা প্রসঙ্গে এমন কথা বলেন তিনি। নিজ জীবনের নিরাপত্তা চাওয়া কোনো বিলাসিতা নয় বলেও মন্তব্য করেন। নেতানিয়াহুর অভিযোগের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। দখলকৃত পশ্চিম তীর জুড়ে অব্যাহত ইসরায়েলি বাহিনীর হামলা, ধরপাকড় ও উচ্ছেদ অভিযান। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী সোমবার নাবলুজের একাধিক শহরে জোরালো অভিযান চালিয়েছে আইডিএফ। সালিম, সায়ের, হেব্রন সহ আরও কয়েকটি শহরেও হয়েছে ধরপাকড়। আটক করা হয়েছে অনেক ফিলিস্তিনিকে। কিছু এলাকায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে সেনারা। সেনাদের সাথে পাল্লা দিয়ে আগ্রাসন চালিয়ে যাচ্ছে দখলদাররা। ফিলিস্তিনিদের বাড়িঘরে লুটপাট, শারীরিক নির্যাতন সহ নানা ধরনের নাশকতা চালাচ্ছে অবৈধ বসতি স্থাপনকারীরা। এবার সন্ত্রাসবাদী পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাতিল করা হয়েছে সিরিয়া প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বাধীন আল নুসরা ফ্রন্টের উপর থেকে সন্ত্রাসী গোষ্ঠীর তকমাও। ঐতিহাসিক এই সিদ্ধান্তের ফলে ব্যাপক বৈদেশিক লেনদেন ও অর্থনৈতিক বিকাশের পথে হাঁটবে দামেস্ক। পরিবর্তিত হবে সিরিয়ার ভাগ্য। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট শারা। সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর মার্কিন প্রেসিডেন্টের প্রতিশ্রুতি অনুযায়ী এবার সন্ত্রাসবাদী পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেওয়া হলো সিরিয়ার নাম। কংগ্রেসের দীর্ঘ ৪৫ দিনের পর্যালোচনা শেষে যৌথ বিবৃতিতে এই ঘোষণা দেয় মার্কিন কমার্স, স্টেট এবং ট্রেজারি ডিপার্টমেন্ট। বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী ও ব্লকড পারসনস তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা নেতৃত্বাধীন আল নুসরা ফ্রন্ট বা হায়াত তাহরির আল শাম HTS-কে। গোষ্ঠীটির উপর থেকে মুছে ফেলা হয়েছে সন্ত্রাসী তকমাও। প্রত্যাহার করা হয়েছে নিষেধাজ্ঞায় থাকা সত্ত্বেও বাণিজ্যিক লেনদেনের জন্য ইস্যু করা মার্কিন বিশেষ ছাড়পত্র GL-25। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে দূর হয়েছে মার্কিন বৈদেশিক সহায়তা, প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি এবং আর্থিক লেনদেনের উপর দীর্ঘদিনের আইনি বাধা। ঐতিহাসিক এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ও সহযোগী মিত্র দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আর সিরিয়ার কাঁধ থেকে বিরাট এক বোঝা নেমে গেল। অতীতের বেদনাদায়ক অধ্যায় চিরতরে মুছে উন্নয়ন ও পুনর্গঠনের পথে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে সিরিয়া। সমস্ত বাধা দূর হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের পাশাপাশি যেসব দেশ আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। আন ইউইনানা আলা খিদমাতিকুম। বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা দূর হওয়ায় এবার ব্যাপক অর্থনৈতিক ব্যাপ্তির পথে এগিয়ে যাবে সিরিয়া। বাড়বে বৈদেশিক লেনদেন, একই সাথে অর্থপ্রবাহ। দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞায় জর্জরিত সিরিয়ার ভাগ্য পরিবর্তন করবে এই সিদ্ধান্ত, মন্তব্য সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত সিরিয়ার অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি ঘটাবে, সিরিয়ার বিনিয়োগ বাড়াতে এবং অর্থপ্রবাহ বৃদ্ধিতে সাহায্য করবে। ব্যাংকগুলোর ক্ষেত্রে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ উভয় ক্ষেত্রে লেনদেন ও অন্যান্য সকল কর্মকাণ্ড আরো উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গেল বছর মধ্যপ্রাচ্য সফরকালে সিরিয়ার উপর থেকে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প। দামেস্কের নাম প্রত্যাহার করার পর সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে মার্কিন তালিকায় রয়েছে ইরান, কিউবা ও উত্তর কোরিয়া। মক্কা ডিফেন্স প্যাক্ট, যেখানে এক কাতারে সৌদি, তুরস্ক ও পাকিস্তান। প্রভাবশালী এই তিন দেশই মধ্যপ্রাচ্যের অন্যতম মার্কিন মিত্র, অথচ তৈরি করেছে নতুন নিরাপত্তা জোট। বিশ্লেষকদের মত, আঞ্চলিকভাবে ওয়াশিংটনের উপর নির্ভরশীলতা কমিয়ে বাড়তি নিরাপত্তা নিশ্চিতই উদ্যোগের মূল লক্ষ্য, যাতে কোনো বিশেষ দেশ বা গোষ্ঠীকে টার্গেট করা হয়নি। চলতি মাসের শুরুতে অন্যতম গুরুত্বপূর্ণ ইতিহাসের সাক্ষী হয় মক্কা। এক টেবিলে বসে প্রতিরক্ষা জোটে সই করে তিন প্রভাবশালী দেশ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। মূল বিষয়, চুক্তিবদ্ধ যে কোনো দেশের উপর হামলা হলে তা তিন দেশের ওপরই হামলা হিসেবে বিবেচিত হবে। এই ধারার কারণেই অনেকেই এটিকে মুসলিম ন্যাটো স্টাইল চুক্তি আখ্যা দেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই তিন দেশই যুক্তরাষ্ট্রের মিত্র এবং ওয়াশিংটনও এদের প্রধান নিরাপত্তা সহযোগী। প্রত্যেকের কাছে রয়েছে মার্কিন অস্ত্রভাণ্ডারের সহায়তা। তবুও যৌথ প্রতিরক্ষা চুক্তি সইয়ের মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা কাঠামোয় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে দেশগুলো। বিশ্লেষকদের মতে, চুক্তিটি মূলত যুক্তরাষ্ট্রের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা জোরদার ও অতিরিক্ত কৌশলগত বিকল্প তৈরির উদ্যোগ। বিশ্লেষকদের মতে, চুক্তিটি মূলত যুক্তরাষ্ট্রের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা জোরদার ও অতিরিক্ত কৌশলগত বিকল্প তৈরির উদ্যোগ। এক দশকেরও বেশি সময় ধরে আঞ্চলিক রাষ্ট্রগুলো মার্কিন নিরাপত্তার নির্ভরযোগ্যতা নিয়ে সন্দেহ পোষণ করে আসছে। ইরান যুদ্ধ শুরুর পর সেই উদ্বেগ আরও তীব্র হয়েছে। এই চুক্তি নিরাপত্তা ও প্রতিরক্ষা সম্পর্ককে আরও বৈচিত্র্যময় করেছে, কিন্তু তা যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে নয়, বরং অতিরিক্ত কৌশল হিসেবে নেয়া পদক্ষেপ। সৌদি আরবের জন্য বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র থাকা দেশটি এখন তুরস্ক ও পাকিস্তানের মতো আঞ্চলিক শক্তির সাথে প্রতিরক্ষা সহযোগিতা বাড়িয়ে নিজেদের নিরাপত্তা কাঠামোকে আরও বহুমুখী করতে চাইছে। এটি অন্যতম বড় ভূ রাজনৈতিক লক্ষণ, যা থেকে বোঝা যায় যে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক ব্যবস্থা নতুন রূপ পাচ্ছে। এর তাৎপর্য একটি আনুষ্ঠানিক সামরিক জোটের চেয়ে বেশি। আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো কিভাবে তাদের নিরাপত্তা পুনর্মূল্যায়ন করছে সে সম্পর্কে এটি বার্তা দেয়। প্রাথমিকভাবে ওয়াশিংটনের উপর নির্ভর করার পরিবর্তে সৌদি আরব তার নিরাপত্তা অংশীদারিত্ব প্রসারিত করছে। তবে মক্কা চুক্তি কোনো বিশেষ দেশ বা গোষ্ঠীকে টার্গেট করে সম্পাদন করা হয়নি বলে অভিমত বিশ্লেষকদের, বরং এককভাবে ওয়াশিংটনের উপর নির্ভরশীলতা কমানোই মূল উদ্দেশ্য। পাল্টে যেতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধে পাশার দান। এখন থেকে নিজ ভূখণ্ডেই দূরপাল্লার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে কিয়েভ। যুক্তরাজ্যের আলোচিত স্টর্ম শ্যাডো মিসাইলের ব্লুপ্রিন্ট হাতে পাচ্ছে জেলেনস্কি বাহিনী, যা দিয়ে রুশ ভূখণ্ডের গভীরে চালানো যাবে হামলা। এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে লন্ডনের বিরুদ্ধে আগুনে ঘি ঢালার অভিযোগ তুলেছে ক্রেমলিন। ব্রিটেনের সমর ভান্ডারের অন্যতম শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র স্টর্ম শ্যাডো। রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিয়েভকে দেওয়া যুক্তরাজ্যের এই মিসাইলের কার্যকারিতা দেখেছে পুরো বিশ্ব। রুশ সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলায় যেসব অস্ত্রগুলো সফল হয়েছে তার মধ্যে এই ক্ষেপণাস্ত্রটি অন্যতম। তবে মিসাইলটির ব্লুপ্রিন্ট না থাকায় এতদিন অস্ত্র সহায়তার উপরই নির্ভর করতে হয়েছে জেলেনস্কি প্রশাসনকে। এবার দূর হচ্ছে সে বাধাও। এখন থেকে স্টর্ম শ্যাডো মিসাইল নিজেরাই তৈরি করতে পারবে ইউক্রেন। সে উদ্দেশ্যে দেশটিতে সফররত নব্য ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম হস্তান্তর করা হবে স্টর্ম শ্যাডো মিসাইল তৈরির মূল ব্লুপ্রিন্ট। তবে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ রাশিয়া। যুদ্ধের আগুনে ঘি ঢালছে ব্রিটেন বলে অভিযোগ মস্কোর। পাশাপাশি ক্ষেপণাস্ত্রগুলো তৈরির কারখানা টার্গেটে হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন। ব্রিটেন নিয়মিতভাবে যুদ্ধের আগুনে ঘি ঢালছে। শান্তি প্রতিষ্ঠার সামান্য অগ্রগতিও ঠেকাতে একের পর এক পরিকল্পনা করছে তারা। এই ক্ষেপণাস্ত্রগুলো কোথায় তৈরি হচ্ছে তা শনাক্ত করতে সশস্ত্র বাহিনী কাজ করছে এবং সেই স্থাপনাগুলো ধ্বংসের ব্যবস্থা নিচ্ছে। যুদ্ধ বিমান থেকে নিক্ষেপযোগ্য স্টর্ম শ্যাডো মিসাইলটি মূলত ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা রুশ ভূখণ্ডের প্রায় 250 কিলোমিটার অভ্যন্তরে আঘাত হানতে পারবে। অর্থাৎ টার্গেট হতে পারে রাজধানী মস্কো কিংবা সেন্ট পিটার্সবার্গের মতো গুরুত্বপূর্ণ শহরের কাছাকাছি স্থাপনাগুলো, যা চলমান যুদ্ধে গেম চেঞ্জার প্রমাণিত হতে পারে। রাশিয়ার অনলাইন পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ওজনের কয়েকটি গুদামে হামলা চালিয়েছে ইউক্রেন। সোমবার রাশিয়ার দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালায় কিয়েভ। এতে আগুন ধরে যায় গুদামগুলোতে। স্যাটেলাইটে তোলা ছবিতে গুদামগুলো থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এই ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। হামলার আশঙ্কায় দুটি অঞ্চলের গুদাম থেকে কর্মীদের সরিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি, তবে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়নি। এই নিয়ে গত 3 দিনে প্রতিষ্ঠানটির মোট 6টি স্থাপনায় হামলা চালালো ইউক্রেনীয় বাহিনী। এরপর থেকেই কোম্পানিটির শেয়ারের দর উল্লেখযোগ্যভাবে কমে যায়।
তবে গুদামগুলো পুনর্নির্মাণে রাষ্ট্রীয় সহায়তার আশ্বাস দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুল্ক বৃদ্ধি করাকে কেন্দ্র করে বিবাদ চরমে পৌঁছেছে মিত্র দুই দেশ কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে। কানাডার অটোমোবাইল যন্ত্রাংশের উপর মার্কিন প্রেসিডেন্টের 50% ট্যারিফ ধার্যকে পাগলামি আখ্যা দিয়েছেন কানাডার প্রশাসকরা। এমন সিদ্ধান্তের কারণে ডোনাল্ড ট্রাম্পকে স্বৈরাচারী আখ্যাও দিচ্ছেন কানাডার রাজনীতিকরা। আলোচনা ভেস্তে যাওয়ায় ফের বাণিজ্য যুদ্ধে মুখোমুখি যুক্তরাষ্ট্র কানাডা। পাল্টাপাল্টি হুমকিতে আরও অবনতির দিকে যাচ্ছে পরিস্থিতি। কানাডার ওপর নতুন চাপ তৈরি করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে লক্ষ্যে আবারও নিষেধাজ্ঞার খড়গ অটোর ওপর। আগামী 1 জানুয়ারি থেকে দেশটির গাড়ি, ট্রাক ও অটো পার্টসে 50% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। গত শুক্রবার সমাধান ছাড়াই ভেস্তে যায় দুদেশের বাণিজ্য আলোচনা। কানাডার অভিযোগ, শেষ মুহূর্তে অযৌক্তিক কিছু দাবি তুলেছে যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটনের দাবি নতুন শর্ত দিয়েছিল অটো আই। ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তার বক্তব্য, যুক্তরাষ্ট্র সঠিক মনোভাব নিয়ে আলোচনায় ফিরলে কানাডাও প্রস্তুত। ট্রাম্পকে লুজার, স্বৈরাচারী, দেউলিয়াত্বের রাজা সহ অকথ্য ভাষায় গালাগাল করেছেন কানাডার অটো শিল্পের কেন্দ্র অন্টারিও প্রদেশের প্রধান ডাক ফোর্ড। ট্রাম্প একটা অপদার্থ। তার পুরো শরীরে যতটা সাহস আর বুদ্ধি আছে তার চেয়ে বেশি আমার কনিষ্ঠ আঙ্গুলেও আছে। শুধু গাড়ি নয়, বাণিজ্য যুদ্ধের আঁচ লাগতে পারে জ্বালানি খাতেও। যুক্তরাষ্ট্রের মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় 60% আসে কানাডা থেকে। প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রেও কানাডার উপর বড় ধরনের নির্ভরতা রয়েছে ওয়াশিংটনের। এদিকে আন্তর্জাতিক মহলে নজর এখন উত্তর আমেরিকার 3 দেশের বাণিজ্য চুক্তি USMCA এর দিকে। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোর মধ্যে এই চুক্তির আওতায় বছরে প্রায় $1.6 ট্রিলিয়ন বাণিজ্য হয়। বাণিজ্য যুদ্ধ আরও বাড়লে USMCA এর ভেঙে পড়ার ঝুঁকিও রয়েছে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। এতে যুক্তরাষ্ট্র কানাডা দুদেশেরই অর্থনীতি চাপে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। এবার ভয়াবহ দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্য। পুড়ে ছাই হয়ে গেছে অন্তত 13,000 হেক্টর এলাকা। ক্ষতিগ্রস্ত রেনু শহরের উত্তরাঞ্চলে গত শনিবার থেকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে দাবানল। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 42,000 বাসিন্দাকে। যে কোনো সময় সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে আরও 45,000 মানুষকে। আগুন নিয়ন্ত্রণে তৎপরতা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের বিপুল সংখ্যক সদস্য। হেলিকপ্টার থেকে ছেটানো হচ্ছে পানি ও রাসায়নিক। ভয়াবহ এই বিপর্যয়ে আহত হয়েছে 3 ফায়ার সার্ভিস কর্মী সহ 6 জন। আগুন লাগার পেছনে কোনো মানুষের হাত থাকার অভিযোগ উঠেছে। চলেছে তদন্ত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। দায়িত্ব গ্রহণের পর প্রথম বৈদেশিক সফরে সোমবার কিয়েভে জেলেনস্কির সাথে সাক্ষাৎ করেন বার্নহাম। ইউক্রেনের 35তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রতি যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। এছাড়াও রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে কিয়েভকে সরবরাহ করা স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইল তৈরির ব্লু প্রিন্টও হস্তান্তর করেন। মস্কোর হুমকি সত্ত্বেও রাশিয়ার উপর চাপ অব্যাহত রাখার ঘোষণা দেন বার্নহাম। রাশিয়ার বিরুদ্ধে 4 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেনের প্রতি অবিচল সমর্থনের জন্য যুক্তরাজ্যকে ধন্যবাদ জানান জেলেনস্কি। দক্ষিণ সুদানে বন্দুকধারীদের হামলায় জাতিসংঘের 2 শান্তিরক্ষী নিহত হয়েছে। সোমবার দেশটির জংলেই রাজ্যে এই হামলায় আহত হন আরও 7 জন। নিহতরা 2 জন ইথিওপিয়ার শান্তিরক্ষী বাহিনীর সদস্য। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন, রাজ্যটিতে প্রতিদিনের মতোই টহল দিচ্ছিল ইউএনের দলটি। এ সময় পরিকল্পিতভাবে অজ্ঞাত বন্দুকধারীরা শান্তিরক্ষী বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। এই ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সেই সাথে জড়িতদের বিচারের আওতায় আনারও দাবি করেছে সংস্থাটি। চলতি বছরে এই নিয়ে বিশ্বের নানা প্রান্তে দায়িত্বরত 9 শান্তিরক্ষী বাহিনী নিহত হয়েছে। তীব্র বৃষ্টি ও জলাবদ্ধতায় বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লি। বৈরী আবহাওয়ার জেরে শহর জুড়ে রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন। টানা বৃষ্টির সাথে ঘন্টায় অন্তত 40 কিলোমিটার বেগে বইছে বাতাস। রাস্তাঘাট ডুবে থাকায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। স্থবির হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজীব চক, রেলওয়ে রোড, ওল্ড দিল্লি রোড সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা। প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় ধরা পড়ল ফ্রান্সের দক্ষিণাঞ্চলে আঘাত হানা টর্নেডোর ভয়াবহ দৃশ্য। সোমবার দেশটির কারাকাসন অঞ্চলে আঘাত হানে টর্নেডোয়। ভেরজেই গ্রামের বাসিন্দারা এই দৃশ্য ধারণ করেন। স্থানীয় সময় বিকেল 5টার দিকে আঘাত হানে এটি। ঝড়ে অন্তত 26 জন আহত হয়েছেন। বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় 3000 পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। কিছু বাড়ি আংশিক ধসে পড়েছে। উপড়ে গেছে গাছপালা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পুরো এলাকায়।
কয়েক দশক ধরে নিষেধাজ্ঞা ও 6 মাস ধরে ক্রমাগত বোমা চালিয়েও ইরানের নেতৃত্বকে তাদের অবস্থান থেকে সরাতে পারেনি যুক্তরাষ্ট্র। এই অবস্থায় 24 আগস্ট তেহরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের দাবি এসব পদক্ষেপ ইরানের অর্থনীতির লাইফলাইন গুঁড়িয়ে দেবে। কিন্তু প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক চাপের জবাবে ইরান আসলে কি করতে পারে? 60 ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের উপর নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোকে আগামীতে বিচ্ছিন্ন করে দেয়া হবে ডলারের উপর নির্ভরশীল বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে। নতুন এই হুমকির পর পাল্টা ব্যবস্থা নেয়ার হুঙ্কার দিয়েছে ইরান। সাবেক আইআরজিসি প্রধান ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক সচিব মহসিন রেজাই বলেন, অর্থনৈতিক যুদ্ধ চলতে থাকলে এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেয়া হবে না হরমুজ প্রণালী দিয়ে কিংবা পারস্য উপসাগরের অন্য কোনো জায়গা দিয়েও নয়। অন্যদিকে ইরানের অর্থমন্ত্রী আলী মাদানি জাদেহ বলেন, আমরা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জন্য পুরোপুরি প্রস্তুত। ইরানের নিজস্ব কিছু হাতিয়ার আছে এবং তারা এই খেলায় কিভাবে পাল্টা ব্যবস্থা নিতে হয় তা জানে। আমাদের প্রতিরক্ষা এখন আর শুধু আত্মরক্ষামূলক নয়, শত্রুদের হামলার জন্য অপেক্ষা করা উচিত। বর্তমানে ইরানি হামলা ও হুমকির কারণে হরমুজ প্রণালীতে বন্ধ হয়ে গেছে অধিকাংশ নৌযান চলাচল। এতে বাধাগ্রস্ত হচ্ছে বিশ্বের প্রায় 1/5 জ্বালানি সরবরাহ। বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। এখন লোহিত সাগরে জাহাজ চলাচলে বাধা দিচ্ছে ইরানের মিত্র ইয়েমেনের হুতিরাও। বাব আল মানদেব প্রণালীতে সৌদি আরবের সব ধরনের জাহাজ চলাচল বন্ধের হুমকি দিয়েছে। শুধু হুমকিই নয়, 24 আগস্ট সৌদি আরবের প্রধান লোহিত সাগরীয় তেল টার্মিনাল ইয়ানবুর কাছে একটি জাহাজে হামলাও চালিয়েছে তারা। এর আগে আগস্টের শুরুতে সুয়েজ খালের কাছেও ঘটে একটি ড্রোন হামলা। এতে বেশ বেকায়দায় পড়েছে জাহাজ কোম্পানিগুলো। এই অবস্থায় হরমুজের পর এই রুটগুলোতেও যদি ঝুঁকি বাড়ে, তাহলে বিশ্ববাজারে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে তা নিয়েই এখন দুশ্চিন্তায় সবাই। উপসাগরীয় দেশগুলোকেও নতুন করে হুমকি দিয়েছে ইরান। হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে যারা তাদের অর্থনীতি দুর্বল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ভূমিকম্পের মতো শক্তিশালী প্রতিশোধ। এরপরও যদি ওয়াশিংটনকে সাহায্য করে আরব মিত্ররা, সেক্ষেত্রে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামো সহ অন্যান্য স্থাপনাতেও হামলা চালাতে পারে ইরান। এতে বিশ্ববাজারে আরো বাড়তে পারে জ্বালানির দাম। প্রচন্ড রাজনৈতিক চাপের মুখে পড়তে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাছাড়া এই ধরনের হামলা হলে এর প্রভাব জাহাজ চলাচলে হামলার তুলনায় আরো বড় এবং দীর্ঘস্থায়ী হতে পারে। কারণ তেল ও গ্যাস উৎপাদন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে তা দ্রুত স্বাভাবিক করা কঠিন। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আওতার বাইরে রয়েছে বেশিরভাগ পশ্চিমা দেশ। তবে এর অর্থ এই নয় যে ইরান তাদের বিরুদ্ধে হামলা চালাতে পারবে না। অতীতেও সরাসরি সামরিক হামলার পরিবর্তে অন্য উপায়ে পশ্চিমা দেশগুলোতে লক্ষ্য করার চেষ্টা করেছে ইরানের আইআরজিসি। 24 আগস্ট ব্রিটেন জানিয়েছে, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকাররা বন্ধ করে দিয়েছিল দেশটির একটি ছোট বিদ্যুৎ কেন্দ্র। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা বলেছেন, মিনেসোটার কয়েকটি পানি সরবরাহ ব্যবস্থায় সাইবার হামলার পেছনে তেহরানের হাত থাকার সম্ভাবনা রয়েছে। কয়েক দশক ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার পরও অর্থনৈতিকভাবে ইরানের টিকে থাকার পেছনে রয়েছে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা। বেইজিং ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। সম্প্রতি ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের পর চীনেও কমেছে সেই তেল সরবরাহ। এই অবস্থায় মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হলে বিশেষ করে ইরানকে অর্থনৈতিকভাবে সাহায্য করার দায় চীনা ব্যাংকের উপর নিষেধাজ্ঞা দিলে পাল্টা পদক্ষেপ নিতে পারে বেইজিংও। গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানির উপর বিধিনিষেধ আরোপ করতে পারে শি জিনপিং সরকার। প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ এই উপাদান না পেলে আকাশ ভেঙে পড়তে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথায়। এক্ষেত্রে চীনও যে সেই পথে পা বাড়াতে পারে সে ইঙ্গিত দেয়া হয়েছে কূটনৈতিক ভাষায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগের কৌশল কোনো সমস্যার সমাধান করে না। চীনের স্বার্থ রক্ষায় যা যা করা প্রয়োজন বেইজিং তা করবে।
সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।